হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। জম্মু কাশ্মীরের ঘটনাটা তো সবাই শুনেছো নিশ্চয়ই। সত্যি খুব খারাপ লাগছে, খুব প্যাথেটিক একটা বিষয়। এরকম ঘুরতে গিয়ে নিজের জীবন যদি চলে যায়, সেটা তো খুব বাজে একটা বিষয়। আর সবথেকে বেশি খারাপ লাগছে যে মোটে 7 দিনই হলো তাদের বিয়ে হয়েছে আর তাদের এরকম একটা পরিণতি হলো। সে মেয়েটার কথা ভাবলে সত্যি খুব খারাপ লাগছে। তারা হয়তো অনেক স্বপ্ন দেখেছিল যে জীবনে এই করব ওই করব, আর তাদের যে রিলস দেখলাম সেটা দেখে মনেই হচ্ছে যে তারা লাভ ম্যারেজ করেছিল। কারণ দেখাশোনা করে বিয়ে হওয়ার পরে এই 7 দিনের মাথায় তারা এতটা কমফোর্টেবল হতে পারতো না। তো সেখানে সেই মেয়েটার অ্যাটাচমেন্টটা অনেক বেশি থাকবে। যাই হোক, সত্যি সবার জন্যই খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু না কিছু করবে। চলো এবার আমরা আমাদের ঘটনার দিকে যাই। প্রথম ঘটনাটা একদম ইউনিক একটা ঘটনা, যেই সব ঘটনা তোমরা হয়তো কোনো এইরকম হরর প্ল্যাটফর্মে শোনোনি। দ্বিতীয়টা একজন মহিলা মারা যাওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল সেই নিয়ে, এবং তৃতীয়টাও কাইন্ড অফ সেই রকমই, বাট খুব প্যাথেটিক। সত্যি তোমাদের খুব খারাপ লাগবে শুনে। তো আজকের 3টি ঘটনাই একদম জমজমাট হতে চলেছে, তাই আর একদম দেরি করো না, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা লাগিয়ে নাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যেই রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে বসে পড়তে হবে আর চুপটি করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে। চলো এবার আমরা পাড়ি দেই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, নমস্কার ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুদের। একটা বড় বিরতির পর আজকে আমি আবারও তোমাদের সামনে একটা ঘটনা শেয়ার করতে চলে এলাম। আমি নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে নেহা চক্রবর্তী বলছি। এতদিন আমি ঘটনা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তার জন্য আমি একান্তভাবে দুঃখিত। কিন্তু এবার থেকে আমি ঠিক করেছি আস্তে আস্তে আমি পুনরায় ঘটনা দেওয়া শুরু করব। তো আজকে আমি যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেই ঘটনাটি আমি আমার স্টুডেন্ট অঙ্কুশের ঠাকুমার কাছ থেকে শুনেছি। ঘটনাটি যখনকার, তখন অঙ্কুশের বাবা এবং জেঠু দুজনেই ছোট। বাকি ঘটনা আমি সেই ঠাকুমার মতো করে বলার চেষ্টা করছি। তখন আমার স্বামী বেঁচে ছিল। অঙ্কুশের বাবার জ্যাঠা তখন বেশ ছোট। অঙ্কুশের জ্যাঠা তখন কলকাতায় সবে সোনার কাজ শিখতে যেত। বয়স ওই 16 কি 17 বছর হবে, আর অঙ্কুশের বাবার বয়স তখন ওই 12 বছর। যথারীতি ও সকালবেলা খাওয়া দাওয়া করত এবং আমি টিফিন গুছিয়ে দিতাম। ও ঠিক নৈহাটি লোকাল ধরে সোজা শিয়ালদা বউবাজারে যেত। সারাদিন থাকতো। দুপুরবেলা আমার রান্না করা যে গুছিয়ে দেওয়া খাবার ছিল সেগুলো খেত এবং একেবারে রাত্রি 10:30টার একটা ট্রেনে বাড়ি চলে আসত। কিন্তু সেদিন প্রায় রাত 11:30 বেজে যাওয়ার পরেও আমার ছেলে বাড়ি আসেনি। আমার বড় ছেলে আমার নিজের প্রাণাধিক প্রিয়। ওকে আমি আমার বাকি সন্তানদের তুলনায় একটু বেশি ভালোবাসি। তাই জন্য ওর দেরি করে আসা বা কোনো শরীর খারাপ হলে আমি ছোট থেকেই প্রচণ্ড চিন্তিত থাকি। তার উপর এত রাত হয়ে গেল কিন্তু আমার বাড়ি ফিরছে না, এই জন্য আমি সারা বাড়ি পায়চারি করতে থাকি। আমার স্বামী এক পর্যায়ে আমাকে ধমক দিলে তাকে উল্টে আমি বলি, তুমি চুপ করে থাকবে কি? তোমার তো কোনো কিছুতেই কোনো চিন্তা ভাবনা নেই। আমার সন্তান, আমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে। এই বলে আমি জুতো পরে সোজা ঘর থেকে বেরিয়ে যাই। তখন প্রায় রাত 11:30টার মতন বাজে। এখনকার 12:30 মানে খুব একটা রাত না হলেও সেই সময়কার 12:30 মানে এখনকার প্রায় রাত 3টের সমান। যথারীতি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। আমার বাড়ি থেকে নৈহাটি স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে গেলে 15 মিনিট মতন লাগে। আমি বেরিয়ে আসছি, এমন সময় আমার ছোট ছেলে আমাকে বলে, মা তুমি দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। তো আমার ছেলেকে নিয়ে আমি বেরিয়ে যাই এবং নৈহাটি স্টেশনের দিকে আমি রওনা দিই। পুরো স্টেশনে অনেকক্ষণ ধরে বসে থাকার পরেও
আমার ছেলেকে আমি দেখতে পেলাম না। আমার ছোট ছেলে ছোট থেকেই ভীষণ বুদ্ধিমান। সে আমাকে বোঝাতে লাগলো, দাদা হয়তো ট্রেন পায়নি বলে রাতে দোকানে থেকে গেছে। তোমার সাথে না হয় আমি কালকে সকালবেলা দাদার দোকানে যাব, তুমি এখন বাড়ি চলো। প্রায় 1 ঘন্টা তবুও আমি স্টেশনের আশেপাশে থাকি যে ছেলেটা ফিরে আসবে আর ওকে নিয়ে আমি বাড়ি যাব। কিন্তু ছোট ছেলের জোরাজুরিতে আমি চিন্তা করি যে হতে পারে সত্যিই ও হয়তো রাতে ট্রেন পায়নি, ভোরবেলা ঠিক ফিরবে। আর যদি ভোরের ট্রেনে না ফেরে তাহলে তো সকালবেলার দিকে আমি যেতেই পারবো কলকাতায়। আমি আর আমার ছেলে স্টেশন চত্বর থেকে বেরিয়ে আসি এবং সোজা রাস্তা ধরি। এবারে আমি সেই লোকেশনটার কথা বলবো, যেই লোকেশনটার কথা অনেকে শুনলে হয়তো ভাববে যে সেখানে কোনোদিনই কোনো রকম ভয়ঙ্কর কিছু থাকতেই পারে না। আমি নৈহাটির 1 নম্বর বিজয়নগর স্কুলের এলাকার কথা বলছি। সেখানে বর্তমানে খুব ভালো একটা বড় দুর্গাপুজো হয়। তো যথারীতি আমি আর আমার ছেলে সে রাস্তা থেকে সোজা আসবো বলে সেই রাস্তায় ঢুকেছি। এমন সময় আমার এবং আমার ছেলের দুজনেরই নাকে প্রচণ্ড পচা দুর্গন্ধ আসতে শুরু করলো। কিন্তু কোনো দুর্গন্ধের উৎস আমরা খুঁজে পাইনি, কারণ রাস্তাটা কাঁচা হলেও রাস্তাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার মতো আনমনা হয়ে ছেলের হাত ধরে হাঁটছি। এমন সময় আমি একদম অস্পষ্ট দৃষ্টিতে বেশ খানিকটা দূরে দেখলাম যে একটা মহিলা আমার উল্টো দিক থেকে হাঁটতে হাঁটতে আসছে। অর্থাৎ আমি স্টেশন থেকে বাড়ির দিকে যাচ্ছি, আরও বাড়ির ওই দিক থেকে স্টেশনের দিকে আসছে। আমি কাঁদতে কাঁদতে যেহেতু রাস্তা দিয়ে আসছিলাম, সেহেতু আমার চোখটা প্রচণ্ড অস্পষ্ট ছিল, তাই আমি মহিলাটার মুখ দেখতে পারিনি। তবে আমি এতটুকু বুঝেছিলাম যে মহিলাটার পরনে ছিল একটা সাদা লাল পাড় শাড়ি, আর তার চুল ছিল অস্বাভাবিক রকমের বড়। আমি আনমনি হাঁটছিলাম, তাই জন্য আমি অত ওর দিকে লক্ষ্যও করিনি। কিন্তু আমি এতটুকু বুঝলাম, আমার ছেলে আমার হাতটা ক্রমশ শক্তভাবে জড়িয়ে ধরেছে। একদিকে পচা গন্ধ, একদিকে শরীরের ভেতর ছেলেকে নিয়ে চিন্তা, তার উপর ছোট ছেলে। এত জোরে হাতটা চেপে ধরাটা আমি একদমই ভালোভাবে নিতে পারিনি। আমি ওকে তেজ করে রাগী কণ্ঠে বলে উঠি, কি হলোটা কি? এত জোরে হাতটা চেপে ধরেছিস কেন? দেখলাম ছেলেটা কোনো কথা বলছে না। এমন সময় সেই গন্ধটা তীব্র হলো। আমি আবারও অস্পষ্ট নয়নে তাকিয়ে দেখি মহিলাটি আমার পাশ থেকে যেতে যেতে রিনরিনে কণ্ঠে বলছে, কিরে, কোথায় গেছিলিস? আমি ভীষণ বিরক্ত ছিলাম। সে কারণে আমি ওনাকে বলি, মরতে গেছিলাম, কিন্তু জম তো নিল না, তাই ফিরে এলাম। তখন সেই মহিলাটি প্রত্যুত্তরে আমাকে সেই একই রিনরিনে কণ্ঠে বলে, আমার চুলটা একটু বেঁধে দিয়ে জানা। না, এবার আমি আর ওকে কোনো উত্তর দেইনি। আমি চুপচাপ নিজের মতো হাঁটতে হাঁটতে চলে আসি। আমার শুধু এতটুকুই হোশ ছিল। আমি আমার ছেলেকে বলছিলাম, বাবু যাই হয়ে যাক, পেছন ফিরে তাকাবে না। এভাবে কোনো রকমে আমরা বাড়িতে ঢুকে আসি। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি আমি ঘরে শুয়ে রয়েছি। চোখ খুলে দেখি আমার বড় ছেলে, আমার স্বামী আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ছেলেকে দেখে আমি ওকে রাগ দেখিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় চলে গিয়েছিলিস বাবা? তখন আমার ছেলে অবাক দৃষ্টিতে বলে, তুমি কি জানো মা, তোমার প্রায় 7 দিন বাদে জ্ঞান ফিরল। আমি ওর এই কথা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। তারপরে ক্যালেন্ডারের তারিখ মিলিয়ে দেখি যে হ্যাঁ, সত্যি প্রায় 7 দিন কেটে গেছে। এরপরে আমি বাড়ির সবাইকে সমস্ত ঘটনা খুলে বলাতে তিনি একজন ওঝার কাছে যান এবং ওঝাকে গিয়ে সব বলাই তিনি বলেন, তুই সেদিন তোর ছেলের চিন্তায় এত মগ্ন ছিলিস যে ও তোর সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। তুই যদি একবার ওর চুল বাঁধার জন্য এগিয়ে যেতিস, তবে সে চুল তোর গলায় পেঁচিয়ে তোকে ড্রেনের ভেতরে মুখ গুজে মেরে দিত। এরপর উনি আমাকে ঝাড়িয়ে দেন। একটা তাবিজ দিয়ে বলেন, 21 দিন
এটাকে পড়ে যে জায়গায় ওকে প্রথমবারের মতো দেখেছিলিস সেই জায়গাতে গিয়ে 3 বার থুতু দিয়ে তাবিজটা ফেলে দিয়ে আসবি। আর ফেলে দিয়ে আসার পরে পেছন ফিরে তাকাবি না। এরপর ওঝা আমার ছোট ছেলেকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন কি দেখেছিলে? তখন সে উত্তর দেয়, আমি আমার মায়ের সাথে আসছিলাম, এমন সময় নাকে একটা পচা গন্ধ এলো। আমি সামনের দিকে তাকাতেই দেখি একটা মহিলা এগিয়ে আসছে। মহিলাটাকে দেখতে একদম মানুষের মতো নয়, গায়ের রংটা কেমন একটা ধরনের। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মহিলাটি হাঁটুর নিচ পর্যন্ত শাড়ি পরেছিল, আর ওর পাটা সম্পূর্ণ উল্টো দিকে, অর্থাৎ গোড়ালিটা সামনের দিকেও হাঁটছিল। তারপরে তো আমরা তাবিজটা ধারণ করলাম, আর আমাদের সাথে কোনো ঘটনা ঘটেনি। আমি ঘটনাটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কিন্তু দাদা, এই ঘটনার পরেও কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে থেকেই যায়। কারণ ওই ঠাকুমা যে জায়গাটার কথা বলেছেন সেই জায়গাটা এখন বর্তমানে প্রচুর জনবহুল, এবং আমি নিজেও সেই রাস্তা দিয়ে অনেক রাতে বাড়িতে ফিরি, কিন্তু কোনোদিনও আমি কিছু দেখতে পাইনি। হতেই পারে নেহা, কারণ দেখো, এই ঘটনাটা তো বহু বছর আগেকার না। আজ থেকে 50-60 বছর আগে সেখানে কি ছিল সেটা তুমি কেমন করে বলবে? আর আজ থেকে 50-60 বছর আগে তোমাদের ওগুলো জঙ্গলই ছিল। শুধু তোমাদের ওগুলো কেন, আমাদের এদিকে এমন এমন জায়গা আছে যেগুলো দেখলে তুমি চিনতে পারবে না যে আগে হয়তো এই রকম ছিল। তুমি ভাবতেও পারবে না। এখন সেখানে বিশাল বড় বড় বিল্ডিং হয়ে গেছে, মানে একটা আলাদাই ব্যাপার। কেউ ভাবতেই পারবে না যে আজ থেকে বেশি না, আমাদের এখানে তো 20 বছর আগে এমন কিছু জায়গা আছে না, সেগুলো তুমি যদি ভাবো যে 20 বছর আগে কি ছিল আর এখন কি হয়েছে, তুমি অবাক হয়ে যাবে। সত্যি কথা যেটা বলতে তোমার অদ্ভুত মনে হবে যে আবার কি এইরকম একটা বিষয়, বুঝতে পারলে? এই কারণেই বলছি যে হতে পারে না এখন যেটা দেখে জাঁকজমক মনে হচ্ছে তখন সেটা নাও হতে পারে। আর সেই সময় 12:30 মানে বিশাল একটা ব্যাপার। এখনও তুমি যদি গ্রামের দিকে যাও না, মানে যেগুলো গ্রাম এখনও সেভাবে উন্নত হয়নি, তুমি দেখবে একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হবে সেখানে। মনে হবে যে এটা কোথায় আসলাম, কোথায় ছিলাম, মানে অদ্ভুত একটা বিষয়। একটা ভয় কাজ করবে মনের মধ্যে। আমি যখন আমার দাদুর বাড়িতে যাই না, সেখানে রাত্রি 10টার দিকে একা একা বাথরুম করতে যেতে ভয় লাগে, এরকম একটা বিষয়। তো কোথায় কি ছিল এবং কোথায় কি ঘটেছে সেগুলো আমরা এখন কোনোভাবেই মিলিয়ে দেখতে পারবো না। তো এই জন্যই বলছি যে বিশ্বাস অবিশ্বাস পুরোটাই নিজের কাছে। এই বিশ্বাস করা বা না করাটা পুরোটাই একদম অন্যরকম একটা বিষয়। যাই হোক, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আমাদের সাথে ঘটনা শেয়ার করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হাই অমিত ভাই, কেমন আছো? আমি একটা ঘটনা পাঠাচ্ছি। এই ঘটনাটা আমার মামার বাড়ির ঘটনা। ঘটনাটা আমার দাদুর পিসিকে নিয়ে। ঘটনাটা ঘটেছে মোটামুটি আজ থেকে প্রায় 35 বছর আগে। আর ঘটনাটা আমার দিদার মুখ থেকে শোনা। তো চলো শুরু করি। আমার দাদুর যে পিসি ছিলেন ওনার লিভার খারাপ হয়ে যায়, তাই তিনি কিছু খেতে পারতেন না। তার শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে, তিনি বিছানাগত হয়ে যান। হঠাৎ একদিন রক্তবমি করতে করতে তিনি মারা যান, এবং মারা যাওয়ার 3 দিনের মাথায় মানে তেরাত্রিতে আমার ভাইপো মানে আমার দাদুর বাবা কাছিম কেটেছিল। আসলে ভাই, তিনি খুব বদমেজাজি আর একরোখা ছিলেন। তো এই কাজ যে তিনি করবেন তা কেউই ভাবতে পারেনি। আসলে সেই পিসির কোনো ছেলে মেয়ে ছিল না, তাই তার কোনো ঘাট কাজ করে না কেউ। তখন আমার দাদু খুব ছোট। দাদু স্বপ্নে দেখতে পাই, সে বলছে, তোরা এত বড় পাপ করলি, আমার কোনো কাজ না করে তোর বাবা কাছিম কাটল, তোদের জন্য আমি মুক্তি পাইনি, তোদের কাউকে আমি ছাড়ব না। এই দেখে দাদুর ঘুম ভেঙে যায় আর সবাইকে সব কিছু বলে। এবার সবাইকে সেই পিসি জ্বালাতন করতে থাকে।
যেমন রাত হলেই ছাদে হাঁটা চলার শব্দ শুনতে পেত। তারপর একদিন দাদুর বাবা যায় পুকুরে স্নান করতে, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাড়ি ফেরে না। তারপর সবাই গিয়ে দেখতে পাই দাদুর বাবা পুকুরের জলে মরে পড়ে আছে। এই দেখে সবাই হতভম্ব হয়ে যায়। তারপর বড় দাদুকে স্বপ্নে বলে, আমি ওকে নিয়ে গেলাম, তোরা যদি আমার কাজকর্ম না করিস, আমাকে মুক্তি না দিস, তাহলে তোদের সবাইকে নিয়ে যাব। এরপর অনেক দিন কেটে যায়। আমার দাদুরা আসলে 5 ভাই। এরপর আমার দাদুদের সবার একে একে বিয়ে হয়ে যায়। এবার আবার সে ফিরে আসে, স্বপ্নে বলে, এখনও তোরা আমাকে মুক্তি দিলি না। এরপর আমার বড় দাদু একইভাবে লিভারের রোগে মারা যান। আমার বড় দাদু যখন মারা যান তখন আমার বয়স ওই 8 বছর। আমার দাদুর মারা যাওয়াটা আমি একেবারেই মেনে নিতে পারি না। আসলে দাদু আমাকে খুব ভালোবাসত। আমি হলাম সবার বড় নাতনি। তো একদিন আমার দিদা মাছ ভাজছিল, আর সেই সময় পিসি এসে বলছে, মালতী, আমাকে মাছ দে, আমি খাবো। এইদিকে দিদা সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সবাই এক ওঝাকে নিয়ে আসে। সে সব কিছু দেখে বলেন যে কাছিম কাটার ফলে সে মুক্তি পায়নি, তারপর তার কোনো কাজকর্ম তোরা কিছু করিসনি, তাই প্রথম থেকেই সব কাজ করতে হবে। মাটির পুতুল বানিয়ে তার দাহ করতে হবে এবং 15 দিন পালন করতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। সেই মতো সবাই সব কিছু করল, আর আস্তে আস্তে সব কিছু ঠিকও হয়ে গেল। আর সে ওঝা যাওয়ার পরে বলে গিয়েছিলেন ও যাওয়ার সময় একজনকে নিয়ে যাবে। তো তার কিছুদিন পর আমার একটা মামা গলায় দড়ি দিয়ে মারা যায়। আসলে ঘটনাটা সুরাহা হতে মোটামুটি 5 বছর লেগেছিল। কি বলবো অমিত, এই ঘটনায় আমি আমার অনেককে হারিয়েছিলাম শুধুমাত্র একটা ভুলের জন্য। তো এই ছিল আমার ঘটনাটা। ভালো করে লিখতে পারলাম না, যদি ভুল হয় ঠিক করে নিও। আর আমার বাড়ি বিথুয়াডোরি। কি ভয়ঙ্কর বিষয় না? মানে নিজের বোন মারা গেল, তার যে শেষ ক্রিয়াটুকু করবে সেটাও করেনি। মানে ভাবতেও অবাক লাগে, মানুষ দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আগেকার মানুষজন তেমন ছিল না। এখন এগুলো অহরহ হয়, আমি জানি, আমি শুনেওছি, বাট আগেকার মানুষজন তো এমন তো ছিল না। যাই হোক, হতেই পারে, কিছু করার নেই। কিন্তু অবাক করার বিষয় এটাই, কাজকর্ম করলো না তো করলই না, মারা যাওয়ার 3 দিনের মাথায় কাছিম কাটল। ও, যারা জানো না কাছিম কি তাদেরকে বলি, কাছিম হচ্ছে আমরা কচ্ছপ বলি না, কচ্ছপেরই একটা জাত বলতে পারো, যেটা সবাই কেটে খাওয়া দাওয়া করে। বর্তমানে সেটা ব্যান আছে ইন্ডিয়াতে। মানে কেউ যদি সেই কাছিম মারতে গিয়ে ধরা পড়ে বা কাছিম বিক্রি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার নন বেলেবল কেস হয়, মানে সেই কেসের কোনো জামিন হয় না। মানে এটা নিয়ম, তার বাইরে অনেক কিছুই হতে পারে, আমার জানা নেই, এটা নিয়ম আর কি। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর একটা কথা কি জানো, এরকম ঘটনা অহরহ ঘটে। এরকম আমারই জানা একটা ফ্যামিলি আছে, একজন বোন ছিল, সে মারা গেছে, এবং সে যেহেতু পাগল ছিল, মানে তার মাথা একটু ডিস্টার্ব ছিল, তো তার কোনো ক্রিয়া করেনি, মানে ভালো মতো কোনো কিছুই করেনি, শুধু সমাজে চলার জন্য, লোক দেখানোর জন্য যেটা হয় না, ঠিক সেরকমই একটা বিষয়। এবং তারপরেই তাদের পরিবারে নেমে এসেছিল এক অশুভ ছায়া। তাদের আস্তে আস্তে যত সম্পত্তি ছিল সব নষ্ট হয়ে যেতে লাগলো। প্রচুর ব্যবসা ছিল তাদের, প্রত্যেকটা ব্যবসা নষ্ট হয়ে যেতে লাগলো। টাকা পয়সা যা ছিল সব বেরিয়ে যেতে লাগলো। একজন অসুস্থ হলে তাকে সুস্থ করা হয়, তো আর একজন অসুস্থ হয়ে পড়ে বাড়ির ফ্যামিলিতে। এইরকম চলতে চলতে ফ্যামিলিটা আলটিমেটলি শেষের দিকেই যাচ্ছিল। কিন্তু বহু কর্মাদি করে, বহু কিছু করার পর তারা সেটা থেকে রক্ষা পেয়েছিল। বুঝতে পারছো কতটা প্যাথেটিক একটা বিষয়? যাই হোক, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাব পরের ঘটনাতে। তবে পরের ঘটনায় যাওয়ার আগে দুটো কথা, সেটা হচ্ছে তোমরা কেমন টাইপের ঘটনা শুনতে পছন্দ করছো
এবং কেমন টাইপের ঘটনা তোমরা শুনতে চাও সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ তোমরা যেমন ঘটনা শুনতে চাইবে তেমন ঘটনায় যদি আমাদের কাছে এসে থাকে তাহলে আমরা সেগুলো আগে শোনানোর চেষ্টা করব। আর নিহাতও আছেই জানো, নিহাতও তোমরা যে ঘটনাগুলো পাঠাও সেগুলো পুরো একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে দেয় এবং আমি তোমাদের সামনে সেগুলো প্রেজেন্ট করি। এতদিনে তোমরা বুঝতে পেরেছো যে নেহার একটা বিশাল বড় রোল আছে আমাদের এই পরিবারে। তো অবশ্যই তোমরা নেহাকে থ্যাঙ্কস জানিও। আর তোমাদের যেই রকমই ঘটনা হোক না কেন জাস্ট আমরা যাতে বুঝতে পারি পাঠিয়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি, একদম চিন্তা করতে হবে না। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা। প্রিয় অমিত, আমি তোমার চ্যানেলের একজন বড় ভক্ত। তোমাকে আমি তুমি করেই বললাম, কারণ তুমি আমার চেয়ে ছোট, তাই কিছু মনে করো না প্লিজ। আমি তোমাকে আমার জীবনের একটা ঘটনা বলতে চাই। ঘটনাটা যখন ঘটেছিল তখন আমার বয়স ওই 20 কিংবা 22 মতন হবে। চুটিয়ে ক্যাটারিং করতাম। আসলে অমিত বুঝতেই পারছো, ছেলে মানুষ বলে কথা, অনেক কিছুই থাকে, বুঝতেই পারছো। নিজেদের হাত খরচা তো বার করতেই হবে বলো। তো চুটিয়ে ক্যাটারিং করি। আমি যে ঘটনাটার কথা বলছি সেটা যখন ঘটেছিল তখন ছিল শীতের সময়। আমরা 13 জন মিলে কলকাতার একটু দূরে ক্যাটারিং করতে যাই। জায়গার নামটা বললাম না। চারিদিকে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, আর ঠিক রাস্তার পাশেই অনুষ্ঠান বাড়িটি। সেখানে কাজকর্ম করার পর রাত যখন মোটামুটি 11:30 তখন আমাদের কাজ শেষ হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া সেরে প্রস্তুতি নিচ্ছি বাড়ি ফেরার জন্য। আমরা ওই অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম একটা ভুটভুটি গাড়ি করে, আর সেটাতেই আমরা ফিরব বলে ঠিক করেছিলাম। কিন্তু গাড়িটিতে কিছু প্রবলেম দেখা দিয়েছে বলে আমরা আর সেই রাতে বাড়ি ফিরতে পারলাম না। তাই ওই বাড়িতে আমাদের থেকে যেতে হয়। আমরা সবাই একটা ঘরে চলে যাই। তখন আমি আর আমার এক বন্ধু দুইজনে মিলে একটু রাস্তার দিকে বেরোচ্ছিলাম ধূমপান করতে। সেই সময়ে ওই বাড়ির একজন, মানে যার বিয়ে ছিল, তার কাকা আমাদেরকে বাইরে যেতে মানা করেন। আমরা বলি এই সামনেই আছি, বেশি দূরে যাচ্ছি না। যাই হোক, আমরা রাস্তায় উঠে ধূমপান করছি আর কথা বলছি। আমরা খুব বেশি হলে অনুষ্ঠান বাড়ি থেকে 12 হাত দূরে দাঁড়িয়ে আছি। আমরা বেশ কিছুক্ষণ ধরে একটা আষ্টে গন্ধ পাচ্ছিলাম সেখানে দাঁড়িয়ে, আর এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ঠিক তখনই হঠাৎ করে আমাদের পেছন থেকে একজন বৃদ্ধ মহিলা, যে কিনা বয়সের কারণে ঝুঁকে পড়েছে, সে সাদা একটা কাপড় পরে আমাদের জিজ্ঞাসা করল, সময় কত হলো? ওই জায়গাটা খুবই অন্ধকার ছিল আর অনুষ্ঠান বাড়ির গেটের লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তাই অন্ধকারে টাইম দেখতে পারছিলাম না বলে জাস্ট সিগারেটের আগুনে সময়টা বলতে যাব, দেখলাম ওই বৃদ্ধা ওখানে আর নেই। আর এখানে বলে রাখি, সেই সময় আমার কাছে ফোন ছিল না, আমি হাতঘড়ি পরে গিয়েছিলাম, সেটাতেই আমি সময়টা দেখার চেষ্টা করছিলাম। বিশ্বাস করবে না অমিত, সেই মহিলার সময় জানতে চাওয়া আর দেখার মধ্যে 5 থেকে 6 সেকেন্ডের ব্যবধান ছিল। আমরা চারিদিকে দেখলাম, বাট কোথাও নেই। যাই হোক, আমরা আবার ওই বাড়িতে ফিরলাম। আর তখন ওই কাকার সাথে আবার দেখা হলে তাকে সবটাই জানালাম। সব শুনে উনি হাসতে হাসতে বললেন, আরে ওটা তো রাঙ্গা কাকিমা, উনি নাকি খুবই জোরে হাঁটেন, ওই তো বড় বউয়ের ঘরেই নাকি আছেন। সব শুনে আমরা দুজন আমাদের ঘরে চলে যাই। ভোরবেলায় আমাদেরকে ডাকা হলো, গাড়ি ঠিক হয়েছে, তাই সবাই বেরোনোর জন্য রেডি হলাম। বেরোনোর আগে কাকার সাথে দেখা হলো আমার। আমি ওনার কাছে জানতে চাইলাম, কাল রাতে কি ওটা ওই রাঙ্গা কাকিমাই ছিল নাকি অন্য কিছু, সত্যি করে বলুন তো। উনি প্রথমে কিছু বলতে চাইছিলেন না, বাট জোড়াজুড়িতে বললেন, ওই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা বাঁশবাগান দেখা যাচ্ছে, ওটা নাকি এক সময় কবরস্থান ছিল, এখন ওটা পরিত্যক্ত এবং ওখানে নাকি ভয়ের বিষয় আছে। রাতে নাকি এরকম অনেকেই দেখেছেন, আর সেই কারণেই আমাদেরকে উনি কিছু বলেননি, যদি আমরা ভয় পেয়ে যাই তাই। এবং উনি এটাও বলেন,
আমরা নাকি খুবই বড় বাঁচা বেঁচে গেছি, কারণ এর আগে অনেকেরই ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার জীবনের একটা ঘটে যাওয়া সত্য ঘটনা। যদি তোমার ভালো লাগে এটা পাঠ করো। তোমার কাছে লেখা এটা আমার প্রথম অভিজ্ঞতা। দেখো, এটা তোমার প্রথম অভিজ্ঞতা হলেও না, এইরকমই ক্যাটারিংয়ের একটা ঘটনা এসেছিল। সেটা খুবই ছোট ঘটনা, তাই আমি সেভাবে শেয়ার করতে পারিনি। কিন্তু এই ঘটনার থেকে ওই ঘটনাটা আরও প্যাথেটিক ছিল। ঘটনাটা ঠিক এইরকমই ছিল। ছেলেটা শহরের এবং সে ক্যাটারিং করতে গিয়েছিল একটা গ্রামের একটা অনুষ্ঠানে। সেখানে গিয়ে সে রীতিমতো ক্যাটারিং করেছে। ক্যাটারিং করার পর মোটামুটি রাত অনেকটাই হয়ে গিয়েছে। এখানে যেমন 11:30 বেজেছিল, ওখানে আরও রাত হয়েছিল। মোটামুটি অনুষ্ঠান শেষ করতে করতে 12:30টার মতো বেজে গিয়েছিল। আর অনেকের মাথায় এটা কোশ্চেন আসতে পারে যে গ্রামে এত রাত হলো কি করে। আদতে যেদিন অনুষ্ঠানটা ছিল না, সেদিন সন্ধে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। মানে বৃষ্টিটাই গিয়ে থেমেছিল প্রায় 10টা 10:30। তো সেই কারণে লোক আসতে পারেনি। এবং সবাই জানে যে গ্রামে প্রচুর লোক থাকে, তারা একসঙ্গে আসে। তো 10:30 বেজে যাওয়ার পর যখন বৃষ্টিটা থেমেছিল, তখন তারা এসেছিল খাওয়া দাওয়া করতে। তো এই কারণেই অনেকটা রাত হয়েছিল। তো তারা মোটামুটি 4 বন্ধু মিলে গিয়েছিল। সেই অনুষ্ঠান বাড়ির লোক কিন্তু বলেছিল যে তোমরা রাত্রিবেলাটা থেকে যাও, অনেক রাত হয়েছে, আর যেতে হবে না। বাট তারা শোনেনি। তারা 4 বন্ধু মিলে, একটা কথা বলে দিই, তারা 4 বন্ধু মিলে 2টো বাইক নিয়ে গিয়েছিল। যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া শেষ করে যেটুকু খাবার দাবার ছিল তারা সঙ্গে করে বেঁধে নিয়েছে। কারণ বুঝতেই পারছো, সবাই এলেও ওই বৃষ্টির জন্য বাইরে যারা যারা ছিল অনেকে আসতে পারেনি। তাই অনেক খাবার বেঁচে গিয়েছিল বলে তাদের সঙ্গে করে খাবার দিয়ে দিয়েছিল। তো এইবার বলে দিই, ওই যে গ্রামের রাস্তাটা বা সেই গ্রামে যে ওরা প্রোগ্রাম করতে গিয়েছিল, সেখান থেকে মোটামুটি মেন রাস্তায় যদি বাইক নিয়ে যেতে হয় 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর বাইক নিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট বিশাল রাস্তা। 5 মিনিটে তো 3-4 কিলোমিটার চলে যাওয়াই যাবে। তো তারা মোটামুটি মেন রাস্তাতে আসার জন্য যে রাস্তাটা ধরেছে, সেটা অর্ধেকটা রাস্তা চলে এসেছে। আসার পরে না, তারা দেখছে তাদের যে আরও 2জন বন্ধু আছে যারা বাইক নিয়ে তাদের পেছনে আসছিল, তারা নেই। পেছনে কোনো আলো দেখা যাচ্ছে না। এই দেখে তারা আবার দাঁড়িয়ে বাইকটা ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার সেখানে গেছে। গিয়ে দেখছে তার যে বন্ধু দুটো সেখানে দাঁড়িয়ে থেকে কারোর সাথে কথা বলছে, কিন্তু কার সাথে কথা বলছে সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে না। আর তার 2 বন্ধু যেখানে দাঁড়িয়েছিল সেখানে ছিল একটা কালভার্ট। আর সেই কালভার্টের ওখানেই তারা দাঁড়িয়ে থেকে এই কাণ্ডকলাপগুলো করছিল। আর সত্যি কথা বলতে কি, তারা পরে শুনেছিল সেই কালভার্টের একটা ইতিহাস। সেই ইতিহাসটা তোমাদেরকে বলছি, তার আগে ঘটনাটা শুনে নাও। তো তারা দেখছে সেখানে দাঁড়িয়ে থেকে তারা 2জন কার সাথে যেন কথা বলছে। এবার সেই বন্ধু দুটো বলেছে, কি রে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, কার সাথে কথা বলছিস? তারা বলছে, দাঁড়া না, এই তো দেখতে পাচ্ছিস না মেয়েটা পথ ভুলে গেছে। কি রে তোরা, দাঁড়া, বিপদে পড়েছে, এভাবে ছেড়ে যাওয়া যায়? এদিকে তারা দেখতে পাচ্ছে সেখানে কেউ নেই। এরম করে কিছুক্ষণ চলার পর তার যে 2 বন্ধু ছিল, তারা তাদের 2জনের গায়ে হাত দিয়ে ঝাঁকিয়েছে। আরে কে এখানে আছে? কোথায় দেখছিস তুই? পাগল টাগল হয়ে গেলি নাকি? কেউ তো নেই এখানে। তখন ওই ছেলে দুটো বলে যাচ্ছে, আর এই তো দেখতে পাচ্ছিস না। সেই মুহূর্তে বাকি যে 2জন আগে চলে গিয়েছিল তাদের মাথায় এসেছে বিষয়টা একদমই ভালো ঠেকছে না। তারা রীতিমতো তাদের 2জনকে জোর করে বাইকে বসিয়ে নিয়ে সেখান থেকে রওনা দিল। রওনা দেওয়ার পর তারা দেখছে তাদের বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছে। মানে যখন বাইকে পেট্রোল থাকে না, তখন যেরকম হাওয়া নিয়ে নেয় না, ঠিক সেই রকম হচ্ছিল। যাই হোক, তারা রীতিমতো কোনো রকমে সেই মেইন রাস্তাতে এসে পৌঁছেছে। আর সেখানেই ছিল বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে একটা চায়ের দোকানে তারা বসে তারা নিজেদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করছিল। তখন সেই চায়ের দোকানের দোকানদারটা তাদেরকে বলে যে, ঘটনাটা কি তোমাদের ওই কালভার্টের ওখানে হয়েছে? তখন এরা তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কারণ তাকে না বলতেই সে কি করে কালভার্টের কথা বলল। তখন বলল যে হ্যাঁ। তখন সেই লোকটাকে বারবার জিজ্ঞাসা করাতে তখন সেই লোকটি বলল যে কালভার্টের অনেক ইতিহাস আছে। কেমন ইতিহাস?
এই কালভার্ট অনেক ভয়ঙ্কর। যখন সেটা তৈরি হচ্ছিল তখন এক মহিলা এদিক দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল, আর যাওয়ার সময়ই যে নালাটা আছে কালভার্টের নিচে, সেখানে পড়ে মহিলাটার মৃত্যু হয়। তারপর থেকে যখনই সেই মহিলা সুযোগ পায় বা মাঝে মাঝে শোনা যায় সেই মহিলাটা অনেককে দেখা দেয় আর সাহায্য করার কথা বলে, এবং যারা সাহায্য করে তাদেরকে রাস্তা ভুলিয়ে মেরে ফেলে। তোমার এই দুই বন্ধু ছিল বলেই তোমরা দুজন আজকে বেঁচে গেছো। তারপরে এইসব শুনে তারা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে এবং এরপরে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল একটা অদ্ভুত ঘটনা বলতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তোমরা একটু বেশি বেশি করে ঘটনা শেয়ার করো, যাতে আরও ভালো ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে অঙ্কন দেব। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে কিল পুয়ার গেমার, তন্ময়, নবরূপা দত্ত, এসকে আরাফুল হোসেন, পল্লব মান্না, প্রিয়া বিশ্বাস, আশিক শেখ, প্রীতম কর্মকার, আসিম দাস, অক্ষয় অধিকারী, সাব্বির আলী, বাপন কুমার, বিশ্বজিৎ দাস, পূজা দাস, শর্মিষ্ঠা দাস, সৌরভ বিশ্বাস, ইসমালি মণ্ডল, রত্না বিশ্বাস, পিঙ্কি সাহা, সিদ্ধার্থ লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো সিদ্ধার্থ। তারপরে কমেন্ট করেছে সৌরভ বিশ্বাস, নন্দিনী রয়, মাম্পি দেবনাথ, সোনাম দাস লিখেছে দাদা কেমন আছো? তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে দাদা, তাই প্রত্যেক দিন অপেক্ষায় থাকি, রোজ তোমার গল্প আসলে খুব ভালো হতো। থ্যাংক ইউ দিদি, কিন্তু রোজ সম্ভব না গো। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, রাহুল বাগ, আকাশ দাস ব্লগস, মিলন নন্দী, সুদীপ সরকার, অভিজিৎ দাস, স্বপ্না বাজাল, সুমিত ঘোষ, সন্দীপ হোর, ডিজে ভ্লগার অনিশ, বানানি রয়, শম্পা পাল লিখেছে প্রদীপ্ত, জীবন ঈশ্বর আর বাবা মায়ের দান, কোনো কিছু কারোর জন্য আটকে থাকে না। একটা কথায় আছে, অনলি চেঞ্জ ইজ কনসিস্টেন্স। ব্যাস মেনে নিতে জানতে হয়। আর তাছাড়া যে তোমাকে ভালোবাসে না তাকে ফিরে কেন পেতে চেয়েছিলে? জোর বাঁচা বেঁচে গেছো। ভাবতেও কাটা দেয় যে তুমি যা দেখেছো। এগিয়ে যাও, কারণ এই তো জীবন। ঠিক বলেছে সমাধি, একদম ঠিক। তারপরে কমেন্ট করেছে অপূর্ব ভদ্র, পাপড়ি দোলা, জয়শ্রী গুপ্তা, প্রিয়াঙ্কা বিশ্বাস, এমডি মন, রুনা দে, অমিত মল্লিক, রৌনক দত্ত, কাকলি সিঙ্গিং স্টেশন, সঙ্গমিত্র রয়, কার্তিক সাহা, দিশা বালা, অর্পিতা মজুমদার, সুমন রুদ্র, রত্না রয়, মনিকা ত্রিপুরা, জগদীশ বায়েন, অফিসিয়াল নেহা লিখেছে সরি অমিতদা, কাল রিচার্জ ছিল না বলে আসতে পারিনি, তাই আজ রিচার্জ করেই প্রথমে তোমার ঘটনা শুনতে চলে এলাম, আর সত্যি খুব ভালো লাগলো ঘটনাগুলো শুনে, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে জয়দীপ সরকার লিখেছে ভাই হোটেলের নামটা বললে অনেকেরই উপকার হবে, মানুষের জীবন আগে ব্যবসা পড়ে, তাই না? ভাই দেখো, তোমরা তো এই কথা বলছো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই যে সেটা ঘটেইছে, তাই না? আর আমি যদি ডিরেক্টলি কোনো হোটেলের নাম বলে দিই, প্রবলেমটা কিভাবে হবে জানো? প্রবলেমটা ওরা লিগ্যাল অ্যাকশান নেবে, যে আমি মুখের কথার বেসিসে এটাকে প্রচার করে দিলাম, তাতে তো তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে না? অনেক কিছু হতে পারে, তারা পুলিশ কেস করতে পারে, অনেক কিছু হতে পারে। তাই স্পেসিফিক কোনো হোটেলের নাম আমরা এখানে উল্লেখ করতে পারি না, এটা সবাইকে একটু বুঝতে হবে গো। তারপরে কমেন্ট করেছে স্বপ্না, মামন দে, গীতা গোস্বামী, মলয় চক্রবর্তী, রাকেশ মণ্ডল, সৌরভ সর্দার, শম্পা বিশ্বাস, পূজা সরকার, সংঘমিত্র পাল, এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।